আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের রাইটিং মানে তারা আমাদেরকে যেই ডায়াগ্রামটা দিয়েছে সেই ডায়াগ্রামে করে একটা রাইটিং টাস্ক আছে। এই টাস্ক 1 এ আমরা টাস্ক 1 এ জানি যে একটা ওয়ার্ড লিমিট থাকে at least 150 ওয়ার্ডস, মানে অন্তত 150 ওয়ার্ডস আমাদের সার্ভে অ্যাবাউট পিপলস কফি অ্যান্ড টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ। মানে এই যে চার্টটা আছে সেটা হচ্ছে একটা জরিপ করা হয়েছিল, যে জরিপের মাধ্যমে মানুষজনের কফি এবং টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস দেখা হয়েছিল বা পর্যবেক্ষণ করা হয়েছিল 5টা অস্ট্রেলিয়ান সিটিতে। ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি এখানে মেইন যে ফিচারগুলো রয়েছে বা তথ্যগুলো রয়েছে সেগুলোকে সামারাইজ করে আমাদেরকে লিখতে হবে। প্রথম যে লাইনটা আছে সিটিজ, এই লাইনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই লাইনটা আমাদেরকে বলতে হবে কিন্তু ভিন্ন শব্দ ব্যবহার করে বলতে হবে। মূলত আমাদের রাইটিং মকগুলোতে যেটা করব, আমরা বিভিন্ন ব্যান্ডের কিছু আনসার স্যাম্পল আপনাদের জন্য রেখেছি এবং এই আনসার স্যাম্পলগুলোতে কি কি সঠিক করা হয়েছে, কি কি ভুল করা হয়েছে, কি জিনিস ভালো করলে এই আনসার স্যাম্পলটা আরো ভালো হতো, আমরা সেগুলো যাচাই করার চেষ্টা করব। সো আমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছি কফি এবং টি বাইং হ্যাবিটস আছে পার্সেন্টেজ অফ সিটি রেসিডেন্টস, মানে কত পার্সেন্ট, তিনটা তথ্য দেওয়া আছে। যেই বক্সগুলো একদম কালো করে পূরণ করা সেটা হচ্ছে বট ফ্রেশ কফি ইন দ্য লাস্ট 4 উইকস, মানে প্রত্যেকটা কালো বক্স হচ্ছে যারা লাস্ট 4 সপ্তাহে একদম ফ্রেশ কফি কিনেছে তাদের কথা বলছে। কফি যারা কিনেছে তাদের কথা বলছে গত 4 সপ্তাহে কফি অথবা চা কিনতে একটা ক্যাফেতে গিয়েছিল, খেতে একটা ক্যাফেতে গিয়েছিল। আমরা মোটামুটি ডায়াগ্রামের তথ্যটা বুঝেছি। আমরা এবার দেখি যে একজন যে অ্যান্সারটা অ্যাটেম্প্ট করেছে সেই অ্যান্সারটা কিভাবে অ্যাটেম্প্ট করেছে। আমরা এখানে আমাদের স্ক্রিনে এখন একটা স্যাম্পল আনসার দেখতে পাচ্ছি। যেই স্যাম্পল আনসারটা আমরা দেখে বোঝার চেষ্টা করবো যে আনসারে কোন কোন জিনিসগুলো সে ভালো করেছে এবং কোন কোন জিনিসগুলো আরো বেটার করলে সে হয়তো আরেকটু বেটার স্কোর করতো। সো একদম প্রথমে আপনারা এখানে খেয়াল করে দেখবেন, এখানে যে প্রথম লাইনটা আছে টু কফি অ্যান্ড টি ওভার দ্য লাস্ট 4 উইক, একটা প্যারাফ্রেজ, এখানে কিন্তু এটা লিখতেই হয়, প্যারাফ্রেজ করে লিখতেই হয়। সো এখানে আপনাদের প্যারাফ্রেজিং স্কিলস অনেক ভালো থাকতে হবে এবং সিনোনিমস সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে। কেন বলছি খেয়াল করে দেখবেন, এই যে লাইনটা আছে এখানে চার্ট বলেছে, এখানে সে বার চার্ট বলেছে। ডিটেইলস মানে এখানে বলেছে চার্ট বিলো শোস, আপনি অ্যানসারে দিয়েছেন বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ, এবং এইখানে বলেছে in 5 Australian cities as they relate to coffee and tea over the last 4 weeks। এই যে লাইনটা আছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য মিস হয়ে গিয়েছে, খেয়াল করে দেখুন। তার মানে সে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মিস করেছে, সেটা হচ্ছে বাইং। সো আমাদের এখানে বাইং এবং ড্রিঙ্কিং হ্যাবিটসের কথা বলা হয়েছে, আমাদের হয়তো এখানে বলা উচিত ছিল যে পারচেজ, ড্রিঙ্কিং হ্যাবিটস না বলে কনজাম্পশন বলতে পারতো, কারণ পারচেজিং বলতে পারতাম, যেখানে এই ব্যক্তিটা পুরোপুরি। এই সেন্টেন্সটা হচ্ছে মূলত দেন half the population in all cities except Adelaide went to a cafe for coffee or tea, while buying instant coffee was also popular and buying fresh coffee generally less common। এই যে সেন্টেন্সটা আছে এটাকে কিন্তু বলে হলো ওভারভিউ সেন্টেন্স, এবং এই ওভারভিউ সেন্টেন্সটাও কিন্তু আইএলটিএস টাস্ক 1 এ খুবই ম্যান্ডেটরি, এটা থাকতেই হবে। আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টটা বলার পরে একটা ওভারভিউ স্টেটমেন্ট দিতে হয়, যে ওভারভিউ স্টেটমেন্টে আপনি মূলত পুরো ছবিটা দেখে মূল কি কি তথ্য খেয়াল করতে পারছেন বা একদম খুবই স্পেসিফিক হাইলাইট যেগুলো আছে, যেগুলো চোখে পড়ার মতো তথ্য, সেই তথ্যগুলো এই ওভারভিউ স্টেটমেন্টে দিতে হয়। এখানে সে ওভারভিউ স্টেটমেন্টটা ওভারঅল শব্দটা দিয়ে শুরু করেছে, which is good। ওভারঅল শব্দটা দিয়ে যদি শুরু হয়ে থাকে তাহলে কিন্তু ভালো ওভারভিউ স্টেটমেন্ট সাধারণত ওভারঅল দিয়েই শুরু করতে হয়। তারপরে খেয়াল করে দেখবেন বলেছে মোর দ্যান হাফ দ্য পপুলেশন ইন অল সিটিজ টি এর জন্য যেত, went to ক্যাফে ফর কফি অর টি, মোর দ্যান হাফ দ্য পপুলেশন, তার মানে তাদের যত পপুলেশন জনসংখ্যা রয়েছে তার থেকে মোর দ্যান হাফই আসলে। খেয়াল করে দেখবেন এই গ্রে বাকিদের ক্ষেত্রে ইনস্ট্যান্ট কফি ওয়াজ অলসো পপুলার অ্যান্ড ইনস্ট্যান্ট কফি ওয়াজ অলসো পপুলার। আচ্ছা, সে এটা নিয়ে আর তেমন কিছু বলেনি, ইনস্ট্যান্ট কফি সবার ক্ষেত্রেই মোটামুটি সিমিলার লেভেলেরই পপুলার, অ্যান্ড বাইং ফ্রেশ কফি জেনারেলি লেস কমন, যে সব ক্ষেত্রেই ফ্রেশ কফি সবার ক্ষেত্রেই আসলে কমন, মানে এতটা কমন না। কিন্তু এই সেন্টেন্সটাকে ওভারঅল আরো বেটার ভাবে স্ট্রাকচার করা যেত, যেমন ওভারঅল মোর দ্যান হাফ দ্য পপুলেশন ইন অল সিটিজ এক্সেপ্ট অ্যাডেলেড ওয়েন্ট টু আ ক্যাফে ফর কফি অর টি। এই জায়গাটাতে আমরা একটা সেমিকোলন দিয়ে এটাও বলতে পারতাম এডিশনালি বাইং ইনস্ট্যান্ট কফি ওয়াজ অলসো পপুলার অ্যামাং অল দ্য সিটিজ ইন জেনারেল অ্যান্ড বাইং ফ্রেশ কফি ওয়াজ লেস কমন, অথবা বাইং ফ্রেশ কফি ওয়াজ লেস কমন অ্যামাং পিপল। অনেকভাবে কিন্তু এই সেন্টেন্সটাকে একটু ভেঙে আর একটু ছোট করা যেত। এত বড় একটা সেন্টেন্স দিলে অনেক সময় দেখা যায় কমা স্লাইস করার এরর বেড়ে যায় বা সেন্টেন্সটা শোনাতে খুব ক্লামজি লাগে। লিঙ্কিং ওয়ার্ড ইউজ করার জন্য কিন্তু আপনার কাছে বাড়তি মার্ক দেওয়া হয়। সো আমরা যদি এখানে ভাগ করে আলাদা লিঙ্কিং ওয়ার্ড দিতাম আসলে ভালোই হতো, সমস্যা নেই। আমরা ওভারঅল জানি যে আমাদের টাস্ক অ্যাচিভমেন্টে মার্ক রয়েছে, কোহেরেন্স অ্যান্ড কোহিশন, তাছাড়া লেক্সিক্যাল রিসোর্সে মার্ক রয়েছে এবং গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে মার্ক রয়েছে। কোহেরেন্স অ্যান্ড কোহিশনে আমাদের মার্কটা আরেকটু বাড়িয়ে দিত। তারপরে এই যে এসেটা আছে এখানে প্যারাগ্রাফিং
খুবই খারাপভাবে করা হয়েছে। খেয়াল করে দেখবেন এখানে তারা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, ওভারভিউ স্টেটমেন্ট সবগুলো প্যারাগ্রাফকে একসাথে গ্রুপ করে দিয়েছে, যেটা করাটা ঠিক হয় নাই। এখানে ইন্ট্রোডাক্টরি যে লাইনটা আছে বা সেন্টেন্সটা আছে এটাকে একটা প্যারাগ্রাফে দেওয়া উচিত ছিল বা একটা লাইনে দেওয়া উচিত ছিল, তারপরে একটা গ্যাপ দিয়ে ওভারভিউ স্টেটমেন্টটা দেওয়া উচিত ছিল, তারপরে এই যে প্যারাগ্রাফগুলো আছে এগুলোকে অন্তত 2টা প্যারাগ্রাফে ভাগ করা উচিত ছিল, তারপর একটা কনক্লুডিং স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল। এই যে প্যারাগ্রাফিং এর কথাটা আমি বললাম, প্যারাগ্রাফিংটাও কিন্তু কোহেরেন্স এন্ড কোহেশনের সাথে রিলেটেড। সে যেহেতু ভালোভাবে প্যারাগ্রাফিং করে নাই, সে কোহেরেন্স এন্ড কোহেশনে আবারও কম মার্ক স্কোর করবে। লুকিং ফার্স্ট অফ অল অ্যাট গোয়িং টু ক্যাফেজ, এই সেন্টেন্স ইফ উই টেক আ লুক অ্যাট ক্যাফেজ বা ইফ উই টেক করে স্টেটমেন্টটা শুরু করা উচিত ছিল, এটা কিন্তু হয় নাই। লুকিং ফার্স্ট অফ অল অ্যাট গোয়িং টু ক্যাফে, এটা মেলবোর্ন এবং হোবার্টের ক্যারেক্টারিস্টিক তো এটা না, এটা হচ্ছে মেলবোর্ন এবং হোবার্টের মানুষদের ক্যারেক্টারিস্টিক। সে এখানে বলতে চাচ্ছে ফার্স্ট অফ অল ইট ওয়াজ মোস্ট ক্যারেক্টারিস্টিক অফ মেলবোর্ন এন্ড হোবার্ট, মানে মেলবোর্নের কথা বলছে, হোবার্টের কথা বলছে, যাদের সবচেয়ে বেশি মানুষজন ক্যাফেতে গিয়ে তার যে ফার্স্ট অফ অল ইফ উই টেক আ লুক অ্যাট দ্য পপুলেশন ক্যাফে ফর কফি অর টি, মেলবোর্ন অ্যান্ড হোবার্ট হ্যাড দ্য হাইয়েস্ট percentage of such people, অথবা Melbourne and Hobart had the highest percentage of people who went to a cafe for coffee or tea in the last 4 weeks. So এই জায়গাটাতে কিন্তু সেন্টেন্সটাকে আরো সুন্দর করে ফ্রেজ করলে আরো বেটার হতো। তারপর আমরা দেখতে পাচ্ছি Sydney was comparably high at just over 60%, followed by Brisbane at over 55%, and finally Adelaide at under 50%. So এই জায়গাটাতেও কিন্তু ওভারঅল সেন্টেন্স স্ট্রাকচারটা আরো অনেক বেটার হতে পারতো। সে কি বলেছে যে সিডনি ওয়াজ কম্পারেটিভলি হাই অ্যাট জাস্ট ওভার 60%, মানে এখানে সিডনিকেও তারা বলছে যে হ্যাঁ সিডনিও আসলে হাই, কিন্তু সবচেয়ে হাই হচ্ছে মেলবোর্ন এবং হোবার্ট, তারপরে হচ্ছে সিডনি। সো এখানে সে হয়তো বা এটাই বলতে পারতো যে সিডনি ওয়াজ অলসো দ্য পার্সেন্টেজ অফ পিপল ইন সিডনি going to a cafe for coffee or tea was also over 55%, and finally Adelaide at under 55%. এখানে কথা হচ্ছে যে এতগুলো সবগুলো সিটির কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদেরকে তথ্য দেওয়ার দরকার নাই। এখানে আমরা মূলত যে হাই পয়েন্টগুলো রয়েছে বা যে হাইলাইটগুলো রয়েছে সেগুলোর কথা বললেই হবে। যেমন এখানে হোবার্ট ইজ ডেফিনেটলি হাইলাইট, অনেক হাই, তারপরে মেলবোর্ন ইজ ডেফিনেটলি হাইলাইট, অনেক হাই, তারপরেও সে চাইলে কিন্তু খুবই সহজে আর বাকি সিটিজের কথা না বলে জাস্ট অ্যাডেলেডের কথা বললেও হতো, কারণ অ্যাডেলেডেরটাও হাইলাইট, অ্যাডেলেড সবচেয়ে কম। যে when it came to going to a I guess সে এখানে যেটা বলতে চাচ্ছে যে অন্য সব সিটির ক্ষেত্রে কম, মানে সবার ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট কফিটা দেখবেন ক্যাফে থেকে কম, কিন্তু শুধুমাত্র অ্যাডেলেডের ক্ষেত্রে ইনস্ট্যান্ট কফিটা আরো বেশি মানুষজন খেত। তো এটা কিন্তু আসলে ভালো একটা জিনিস সে নোটিস করতে পেরেছে। এখানে সে আরো সুন্দর করে সেন্টেন্সটা বলতে পারতো যে Adelaide was the only city where people bought more instant coffee than cafe bought coffee অথবা cafe bought tea, আর এখানে মার্জিনটাও সে চাইলে বলতে পারতো, বা মার্জিনটা এখানে আসলে অত বলার দরকারও নাই, কারণ এই মার্জিনটা খুবই ছোট। যেখানে অ্যাডেলেডের একটা হচ্ছে 50% একটু নিচে, সো 49% ধরা যেতে পারে, আর এখানে ইনস্ট্যান্ট কফিটা হচ্ছে 50% এর কাছে। সো এখানে সে চাইলে খুবই ইজিলি এই পার্সেন্টেজ মার্জিনটা না বলে জাস্ট এটাই বলতে পারতো যে ইট ওয়াজ দি অনলি সিটি যেখানে it was the only city where people tended to consume more instant coffee than cafe bought coffee or tea. তারপরে খেয়াল করে দেখবেন এখানে সে এই কথাটা বলেছে যে ইন হোবার্ট আছে সেখানে 54% মানুষজন ইনস্ট্যান্ট কফি কিনতো, মানে এই জায়গাটা। আচ্ছা ঠিক আছে, তারপরে কি বললো ahead of Brisbane at 52%, মানে ব্রিসবেইন সেটা 52%-এ, সে এখানে খুবই সহজ। তারপরে হয়তো বা ব্রিসবেইনে হাই, সবচেয়ে হাই কোনটাতে ছিল এবং সবচেয়ে লো কোনটাতে ছিল এটা বললেও কিন্তু হয়ে যেত। এখানে এতগুলো সিটির কথা আলাদা করে ahead of Brisbane, Melbourne at 48% and lastly Sydney, এত কিছু বলার দরকারই ছিল না, কারণ এখানে ডিফারেন্সটা চোখে পড়ার মতো না। সো এটা আমরা এত আলাদা করে না বলে আমরা জাস্ট ওভারঅল ট্রেন্ডটার কথা বলতে পারতাম যে সবারই হচ্ছে 45-এর থেকে একটু বেশি, তো এটা হচ্ছে 45 সবচেয়ে লো এবং সবচেয়ে হাই হচ্ছে 54%-এর আশেপাশে। সো সবারটাই 45 থেকে 54%-এর আশেপাশে হাই, মানে all the cities had purchasing in all the cities the percentage of residents that bought instant coffee ranged from between 45 to 46, এটা 46 হবে বা 45 হবে। সো 45% টু এখানে হচ্ছে 54%। আমরা ওভারঅল ট্রেন্ডের কথাটাও বলে দিতে পারতাম, with Hobart standing at the highest percentage of instant coffee consumption, যেটা হচ্ছে কত 54%-এর মতো, which was 54%, and সবচেয়ে লোয়েস্ট হচ্ছে সিডনি, and Sydney with the least at 46% বা 45%। এখানে দুটো বললেই হবে যেহেতু এটা খুবই মার্জিনাল একটা ডিফারেন্স। তো এরকম একটা জেনারেল লাইন বলে দিলেও কিন্তু এখানে হয়ে যেত। তারপরে সে আরেকটা জিনিস করেছে, খেয়াল করে দেখবেন, লাস্টলি সিডনি জাস্ট ওভার 45%-টা সে ব্র্যাকেটে দিয়েছে। এটা কিন্তু কোনো দরকারই নেই এভাবে ব্র্যাকেটে দেওয়ার। আমরা যেভাবে বলেছি সেন্টেন্সটা ওভাবে লিখলে ব্র্যাকেটে এভাবে দেওয়ার দরকারই হতো না। সো এই জাতীয় যে লেখাগুলো আছে যেখানে আমরা এই যে ব্র্যাকেটে এরকম করে দিয়ে দিই, সেগুলো একাডেমিক রাইটিং এভাবে না লিখলেই বেটার, একটা সেম ফ্লোতে লিখে ফেললেই বেটার হয়। স্টকিং আপ অন ফ্রেশ কফি ওয়াজ বিলো 45% ফর অল সিটিজ, মানে সে এইখানে একটা ভালো কাজ করেছে, যেটা হচ্ছে ফ্রেশ কফির ক্ষেত্রে জেনারেল আইডিয়াটা আগে দিয়ে দিয়েছে যে যখন ফ্রেশ কফির কথা আসে সব ফ্রেশ কফির ক্ষেত্রেই সবাই হচ্ছে 45%, মানে
45%-এর নিচে ওভারঅল ওদের পার্সেন্টেজ কনজাম্পশন বা পার্সেন্টেজ অফ সিটি রেসিডেন্টস যারা কনজিউম করতো। সো এইখানে ভালো কাজ করেছে জেনারেল একটা তথ্য দিয়ে। ইট ওয়াজ মোস্ট কমন ইন সিডনি 44%, যেখানে আমরা যদি সিডনিটা খুঁজে বের করি, সিডনিটা হচ্ছে আমরা মেলবোর্ন অ্যাট 42%। ইট ওয়াজ মোস্ট কমন ইন সিডনি 44% অ্যান্ড মেলবোর্ন 42%। আচ্ছা, হোবার্ট ওয়াজ নেক্সট। এত লাগেন আমি যেটা বলছি, এখানে আবার সে একটা কাজ করেছে যেটা হচ্ছে আবার লাইন বাই লাইন প্রত্যেকটা সিটিটা আলাদা আলাদা করে বলেছে যে হোবার্ট ওয়াজ নেক্সট অ্যাট 39% and Adelaide and Brisbane were much lower and nearly level at around 34%। যে অ্যাডিলেইড এবং ব্রিসবেনেরটা আমরা যদি তাদের ফ্রেশ কফি পারচেজেস গুলো দেখি, তাহলে অ্যাডিলেইড এবং ব্রিসবেনটা হচ্ছে এটা, যেটা হচ্ছে দুইটাই 34%-এর আশেপাশে। সো নিয়ারলি লেভেল অ্যাট অ্যারাউন্ড 34%। এই যেই ফ্রেজটা সে ইউজ করেছে এটা ভালো করেছে, খুব মানে এটা খুব সুন্দর একটা ইউনিক ভোকাবুলারির ইউজেজও রয়েছে। সো এটা ভালো করেছে সে। কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় যে এতগুলো সিটির আলাদা আলাদা না বলে সে জাস্ট হাই পয়েন্টসগুলো বা লো পয়েন্টসগুলো বলে ভালো করেছে। এর আগে আমরা দেখেছি যে অনেকগুলো ক্ষেত্রে সে প্রত্যেকটা সিটিটা আলাদা আলাদা করে বলেছে, যেটা দরকার ছিল না। এখন আমরা যদি ওভারঅল এই রাইটিং টাস্কের কথা বলি, তাহলে সবচেয়ে প্রথমে এই রাইটিং টাস্কটা যেই জায়গাটাতে কম মার্ক পাবে সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। আমরা অনেকগুলো জায়গায় দেখেছি যে সে সেন্টেন্স স্ট্রাকচারিংগুলো খুব ক্লামজি ভাবে করেছে। যেমন এই যে প্রথম দিকে আমরা যে লাইনটা দেখেছিলাম, সেই বলে সে কোহিশন এন্ড কোহেরেন্সেও মার্ক পেতো। সেন্টেন্স স্ট্রাকচারটা একটু সুন্দর অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার করলেও সে কোহেরেন্স এন্ড কোহেরেন্সে মার্ক পেতো, সেটা সে করে নাই। ওভারঅল এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে, এখানেও আমি আপনাদেরকে বলেছি যে প্রত্যেকটা সিটিটা আলাদা আলাদা করে পার্সেন্টেজ দেওয়া দরকার ছিল না। যদি ওর সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে হাই পয়েন্ট, লো পয়েন্ট এবং জেনারেল ট্রেন্ডের মধ্যে ভাগ করতো তাহলে ভালো হতো। আপনাদেরকেও যখন এরকম বার চার্ট বা কোনো ধরনের লাইন গ্রাফ ডিফাইন করতে হবে, ডিসক্রাইব করতে হবে, আপনারাও চেষ্টা করবেন সবচেয়ে 45%, ব্রিসবেন 40%, এভাবে করে প্রত্যেকটা আলাদা আলাদা করে বলার দরকার নেই। চোখে পড়ার মতো তথ্যগুলো বলবেন, তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা বেটার হবে। তাছাড়া আমরা যদি টাস্ক অ্যাচিভমেন্টের কথাও বলি, আমার যেটা মনে হয়েছে যে এই জায়গাটাতে আমাদেরকে সামারাইজ করতে বলেছে ইনফরমেশনটা। খেয়াল করে দেখবেন এখানে টাস্ক অ্যাচিভমেন্টে মূলত মার্ক থাকে হচ্ছে যে আমাদেরকে প্রশ্নে যেই কাজ করেছি নাকি, এখানে আমাদেরকে বলেছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই রিপোর্টিং মেইন ফিচার। মেইন নিয়ে কথা বললে এটা বেস্ট হতো। মেক কম্প্যারিজনস ওয়্যার রেলেভেন্ট। এই যে ক্যান্ডিডেটটা আছে সে কিছু কিছু জায়গায় কম্প্যারিজনস অবভিয়াসলি করার চেষ্টা করেছে। যেমন অনেক ক্ষেত্রে সে একটা জায়গায় বলেছিল, খেয়াল করে দেখবেন যে অ্যাডিলেইড ওয়াজ দ্য অনলি সিটি ওয়্যার পিপল গট মোর ইনস্ট্যান্ট কফি বাই আ স্লাইট মার্জিন। মানে সব সিটির মধ্যে দেখা গিয়েছিল যে ইনস্ট্যান্ট কফি কম ছিল। এরকম ধরনের যে কি অবজারভেশনগুলো আছে এগুলোই তার রাইটিং আরো বেশি থাকলে সেটা টাস্ক অ্যাচিভমেন্টে আরো বেশি মার্ক পেত। কারণ সে মেইন ফিচারগুলো নিয়ে রিপোর্ট না করে প্রত্যেকটা ফিচার ইন্ডিভিজুয়ালি রিপোর্ট করতে গিয়ে তার টাস্ক অ্যাচিভমেন্টে মার্কটা কমে। টাস্ক অ্যাচিভ করতে পেরেছে লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে, যেমন প্রথম প্যারাটাকে সামারাইজ প্যারাফ্রে খুব একটা বেশি আনকমন ভোকাবুলারি কিন্তু ইউজ করেনি, খুবই বেসিক ভোকাবুলারি ইউজ করেছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে তার ভোকাবুলারিগুলো খুবই ইউজুয়াল, মানে দৈনন্দিন জীবনে আমরা যেরকম ভোকাবুলারি ব্যবহার করি সেরকম। আইএলটিএস টেস্ট রাইটিং আপনাকে কিছু কিছু জায়গায় অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে হবে, কিন্তু অ্যাডভান্স ভোকাবুলারিটা রেলেভেন্টও হতে হবে। সো এই ক্ষেত্রে সে যে জায়গাটাতে একটু শর্ট ফল করেছে সেটা হচ্ছে তার অ্যাডভান্স ভোকাবুলারি ইউজেজ। সে আনকমন ভোকাবুলারি তেমন একটা ইউজ করতে পারে নাই, বাট রেলেভেন্ট ভোকাবুলারি ইউজ করেছে। আমরা কমপ্লিটলি ওকে এখানে জিরোও দিব না, সে রেলেভেন্ট ভোকাবুলারি ইউজ করেছে, বাট ইউনিক অ্যাডভান্স ভোকাবুলারি তেমন একটা ইউজ করতে পারে নাই। গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসিতে আমরা দেখেছি যে সেন্টেন্স স্ট্রাকচার কনস্ট্রাকশনে তার অনেকগুলো জায়গায় ভুল ছিল। যেমন আমরা এখানে দেখেছি লুকিং ফার্স্ট অফ অল অ্যাট গোয়িং টু ক্যাফেস তাকাতে পারবো, আমরা জিনিসের দিকে তাকাতে পারবো, কিন্তু আমরা তো ক্যাফে গোয়িং এর দিকে তাকাতে পারবো না। আপনারা কি ভুলটা বুঝতে পারছেন? সো এই জায়গাটাতে এখানে যে কনস্ট্রাকশনটা, গ্রামাটিক্যাল কনস্ট্রাকশনটা সে করেছে এটা ভুল করেছে। ইট ওয়াজ মোস্ট ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। তারপর আমরা আরেকটা জায়গায় দেখেছি যে স্টকিং আপন ফ্রেশ কফি, ঠিক আছে, স্টকিং আপন ফ্রেশ কফি সে এখানে সুন্দর একটা ওয়ার্ড ইউজ করার চেষ্টা করেছে, ইউনিক ওয়ার্ড ইউজ করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা যখন আইএলটিএস রাইটিং টাস্ক অ্যাটেম্প করছি এটা কিন্তু পিওরলি একাডেমিক। এই ক্ষেত্রে আমার মনে হয় যে স্টকিং আপ না বলে অন্য কোনো একটা যদি ওয়ার্ড ইউজ করা যেত, হয়তো বা এমন হতে পারতো যে আমরা এখানে বলতে চাচ্ছি যে সে ফ্রেশ কফি ওয়াজ বিলো, স্টকিং আপ ফ্রেশ কফি ওয়াজ বিলো 45% ফর অল সিটিজ। এখানে কিন্তু স্টকিং আপ ফ্রেশ কফি না বলে সে বলতে পারতো পারচেজিং, বলতে পারতো বাইং, তাইলেও কিন্তু হতো। এখানে স্টকিং আপটা আমার ইনফর্মাল মনে হচ্ছে, সেটা এইভাবে না বললেই বেটার হতো। সো সে লেক্সিক্যাল রিসোর্সে আসলে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসিতেও আসলে সে হচ্ছে যে খুব বেশি ভালো করেনি, কারণ দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় আমরা কিছু গ্রামাটিক্যাল এরর পেয়েছি, সেন্টেন্স কনস্ট্রাকশনটা আমাদের খুব একটা বেশি স্মুথ হয়নি বা ভালো হয়নি। আমি ওভারঅল লাইন বাই লাইনও ফিডব্যাক কিন্তু দিয়েছিলাম। তো এই জায়গাটাতে ও মোটামুটি অ্যাচিভ করতে পেরেছে, বাট ও খুব একটা বেশি যে একদম হাই ব্যান্ড স্কোর পাওয়ার মতো টাস্ক দিয়েছে তা না। এই যে রাইটিংটা আছে সেটা ইজিলি 6 স্কোর করার মতো, কিন্তু 6.5 এর বেশি এটা স্কোর করার মতো না, কারণ এখানে
ফার্স্ট অফ অল সে তো টাস্ক অ্যাচিভ খুব একটা বেশি করতে পারেনি, কারণ আমাদেরকে মেইন যে ফিচারগুলো রয়েছে যা দেখছে তা সে লিখে দিয়েছে, এটাকে সামারাইজ ঠিক মতো সে করতে পারেনি। সো আমি এটাকে বলবো যে এটা একটা ব্যান্ড 6 রাইটিং, কিন্তু এটাকে আরো ভালো করার জন্য আরো অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করা দরকার ছিল, আরো কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করার দরকার ছিল, গ্রামাটিক্যাল যে মিস্টেকগুলো করেছে সেগুলো অ্যাভয়েড করার দরকার ছিল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাস্ক অ্যাচিভমেন্ট রয়েছে, টাস্ক অ্যাচিভমেন্টে আমাদের এখানে সামারাইজ করতে বলেছে, মেইন ফিচারগুলো রিপোর্ট করতে বলেছে। ও যে লাইন বাই লাইন এতগুলো রিপোর্ট করেছে এটা না করলে বেটার হতো, তাহলে ইজিলি এটা আরেকটু হায়ার ব্যান্ড স্কোর করতে পারতো। এরই মধ্যে আমাদের টাস্ক 1টা কিন্তু শেষ হয়ে গিয়েছে, আমরা এখন টাস্ক 2তে মুভ অন করব। চলুন দেখি যে এখানে তারা আমাদেরকে টাস্ক 2তে কি বলেছে। টাস্ক 2তে বলেছে ইন সাম কান্ট্রিজ ওনিং আ হোম রাদার দেন পজিটিভ অর নেগেটিভ সিচুয়েশন। খুবই গুরুত্ব দিয়ে দেখবেন, এখানে কিন্তু তারা আমাদেরকে কয়েকটা জিনিস বলেছে। প্রথমে তারা আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছে যে কিছু কিছু দেশে একটা বাসা ওন করা বা কেনা রাদার দেন রেন্টিং ওয়ান, মানে ভাড়া নেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে কিছু কিছু দেশে দেখা যায় মানুষজন একটা ভাড়া বাসায় থাকার চেয়ে নিজের ওন করা বাসায় থাকাটাই তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হয়। ওয়াই মাইট দিস বি দ্য কেস? প্রথম প্রশ্ন হচ্ছে আমাদেরকে এটা অ্যান্সার করতে হবে যে এটা কেন হয়ে থাকে, তোমার কি মনে হয়? সো আপনি যখন আপনার রাইটিং টাস্ক অ্যাটেম্প্ট করবেন আপনাকে কিন্তু এই প্রশ্নের জবাব দিতে হবে যে কেন। তারপরে যে প্রশ্নের জবাব দিতে হবে সেটা হচ্ছে ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর নেগেটিভ সিচুয়েশন, যে আপনার ওপিনিয়ন কি, আপনার কি মনে হয় এটা ভালো যে মানুষজন এখন তাদের কেনা ওন করা বাসায় থাকতে চায় বেশি রেন্টেড বাসা থেকে, নাকি ডু ইউ থিঙ্ক ইটস ব্যাড, যে এটা কি সমস্যা নাকি? তারপরে আমাদেরকে ওরা একটা প্রম্পট দিয়েছে, খেয়াল করে দেখবেন, বলেছে give reasons for your answer and include any relevant examples from your knowledge or experience, যে যাই অ্যান্সার আপনি দিবেন না কেন আপনাকে সেটার কারণ দিতে হবে এবং রেলেভেন্ট অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ড কাউন্ট 293। আমরা জানি টাস্ক 2তে 250 ওয়ার্ডসের একটা মিনিমাম ওয়ার্ড লিমিট থাকে, মানে আমাদের অন্তত পক্ষে 250 শব্দ লিখতেই হয়। এটা বাড়িয়ে 270 280 করাই যেতে পারে, 293 কিন্তু অন দ্য হায়ার এন্ড, মানে এটা অ্যাকচুয়ালি অনেক বেশি ওয়ার্ড লিমিট হয়ে গেছে, এক্সিড করে ফেলে। ওনিং দেয়ার হোম ওভার রেন্টিং, in my opinion this is part of a natural human desire for security and prestige but it contains risk। তো সে এখানে যে কাজটা করেছে খেয়াল করে দেখবেন, একদম প্রথম যে লাইনটা আছে many people today value owning their own home over renting, এই লাইনটাকে সে প্যারাফ্রেজ করেছে, which is essential। এটা কিন্তু আপনার প্রত্যেকটা রাইটিং টাস্কে, আপনার টাস্ক 1 হোক বা 2 হোক, ওরা প্রথম লাইনে যে কথাটা বলে থাকে সেই কথাটাকে প্যারাফ্রেজ করতেই হয়, এটার জন্য আলাদা মার্ক থাকে। সে প্যারাফ্রেজ করেছে, সে বলেছে মেনি পিপল টুডে ভ্যালু ওনিং দেয়ার হোম ওভার রেন্টিং। এখানে সে ভ্যালু না বলে খুবই ইজিলি প্রেফার বলতে পারতো, যে মেনি পিপল টুডে প্রেফার ওনিং দেয়ার হোম ওভার রেন্টিং ইট, অথবা মেনি পিপল টুডে প্রেফার বাইং দেয়ার ওন হোম ওভার রেন্টিং ইট, সেভাবেও বললে ভালো হতো। এরপরে সে বলেছে, খেয়াল করে দেখবেন, ইন মাই ওপিনিয়ন দিস ইজ পার্ট অফ আ ন্যাচারাল হিউম্যান ডিজায়ার ফর সিকিউরিটি অ্যান্ড প্রেস্টিজ বাট ইট কন্টেইনস রিস্ক। সো খুব সুন্দর করে সে কিন্তু এখানে বুঝিয়েছে যে তার ওপিনিয়নে সাধারণত মানুষজন এটাই চায় যে সিকিউরিটি বা নিরাপত্তার জন্য সে নিজেদের একটা বাসা চায়, এটা স্বাভাবিক, অ্যান্ড প্রেস্টিজ মানে একটু সম্মানের জন্য, বাট ইট কন্টেইনস রিস্ক। সে বলেছে যেটা স্বাভাবিক, মানুষজন এটা চায়, কিন্তু এটার কিছু রিস্কও রয়েছে, এটার কিছু সমস্যাও রয়েছে। দেখি যে তারপরে এই সেন্টেন্সটাকে সাধারণত একটা থিসিস স্টেটমেন্ট বলে। কি বলে? একটা থিসিস স্টেটমেন্ট। এই থিসিস স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রথমে যখন আপনার প্যারাফ্রেজ করা স্টেটমেন্টটা দিলেন, মানে এই সেন্টেন্সকে প্যারাফ্রেজ করেছে, প্রশ্ন সেন্টেন্সটাকে, সো এটার পরে একটা সে খুব সুন্দর করে সামারাইজ করেছে সেটা। তারপরে কি বলেছে, মানে সে প্রথমে তার থিসিস স্টেটমেন্টের ফার্স্ট হাফ নিয়ে কথা বলছে, যেখানে সে বলেছে ইটস আ পার্ট অফ আ ন্যাচারাল হিউম্যান ডিজায়ার ফর সিকিউরিটি অ্যান্ড প্রেস্টিজ। কি বলেছে? দ্য সোর্স অফ দিস ডিজায়ার ইজ আ নিড, তারা আসলে এটা চায়। an individual who does not own, তারপরে তার সাপোর্টিং ডিটেল দিতে হবে, যে সাপোর্টিং ডিটেল দিয়ে সে হচ্ছে এই স্টেটমেন্টটাকে, এটাকে বলে হচ্ছে টপিক সেন্টেন্স। who does not own their home must pay rent to a landlord। আচ্ছা, this hangs over them and necessitates maintaining a job with a steady salary and balancing rent against each other। এইখানে একটা জিনিস সে মিস করেছে, খেয়াল করে দেখবেন, এই জায়গাটাতে একটা এস বসার কথা এখানে, with a steady salary and balancing rent against each other's living expenses। তো এখানে কিন্তু সে তারপরে কি বলেছে, once a person owns their own home they are then able to spend their money more freely and consider different employment, এখানে different employments হবে, without the fear of becoming homeless। আবারও সে একটা grammatical mistake করেছে। moreover having a home lends an air of respectability, only the wealthy are able to buy। এইখানে আবারও খেয়াল করে দেখবেন, এই জায়গাটাতে সে টু মিস করেছে, একটা প্রেপোজিশনাল এরর হয়েছে আবারও। only the wealthy are able to buy a house and most homeowners take pride in the size and condition of their home as a sign of their social standing। আমরা এটা দেখতে পাচ্ছি যে এই প্যারাগ্রাফটা পুটিং ডিটেল সে দিয়েছে, সে বলেছে এটার সোর্স এই যে ডিজায়ার টু ওন আ হোম, এটার সোর্স হচ্ছে আসলে একটা স্টেবিলিটি এবং রেসপেক্ট খোঁজার যে নিড আছে সেটা। তারপরে এটাকে সে খুব সুন্দর করে বিভিন্ন সাপোর্টিং ডিটেল দিয়ে সাপোর্টও করেছে, কিন্তু
বেশ কয়েকটা গ্রামাটিক্যাল মিস্টেকও সে করেছে, যেটার কারণে তার মার্ক কাটা যাবে। তারপরে এখন সে হচ্ছে তার যেই সেকেন্ড পার্টটা ছিল, ইট কন্টেইনস রিস্ক বাট ইট কন্টেইনস রিস্কস, ওই জায়গাটা নিয়ে সে বিস্তারিত আলাপ করেছে। কি বলেছে? নানদালেস হোম ওনারশিপ ইজ আ নেগেটিভ। সে এইভাবেও বলতে পারতো যে নানদালেস হোম এক্সপেকটেশনস অন দেম অথবা অন মিলিয়ন্স। এখানে আমি যদি বার্ডেনসাম শব্দটা ইউজ করতাম খুব সুন্দর করে, কিন্তু আমার একটু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করা হতো। অলসো এই যে কথাটা আছে যে হোম ওনারশিপ ইজ আ নেগেটিভ ট্রেন্ড, এটা নেগেটিভ ট্রেন্ড তো না, তাই না? এটা তো একটা ট্রেন্ড না, এটা একটা অকারেন্স, এটা একটা এমন একটা জিনিস যেটা নেগেটিভ চোখে দেখা হয়। ইটস নট আ ট্রেন্ড। ট্রেন্ড ইজ সামথিং যেটা ওভার টাইম অনেক চেঞ্জ হয়। কোন একটা জিনিস যখন ওভার টাইম অনেক চেঞ্জ হয় বা ওভার টাইম তার মধ্যে কি কি চেঞ্জেস আছে সেটাকেই তো ট্রেন্ড বলে। সেটা তো এখানে রং ওয়ার্ড ইউজ করেছে। মানে মোস্ট পিপল লিভ ইন সিটি অ্যাপার্টমেন্ট উইথ রেন্টস অ্যান্ড মোস্ট পিপল লিভ ইন সিটি অ্যাপার্টমেন্টস অ্যান্ড হ্যাভ টু পে রেন্টস, অথবা আমরা এভাবে বলতে পারতাম হ্যাভ টু পে হেফটি রেন্টস, মানে অনেক একটা বড় অ্যামাউন্টের রেন্ট তাদেরকে দিতে হয়, অ্যান্ড আর নট কেপেবল অফ বাইং আ হাউস। দ্য প্রেশার টু বাই ওয়ান দ্য আপার ক্লাস। তারপরে সে বলেছে, খেয়াল করে দেখবেন, মানে সে বলতে চাচ্ছে এই যে বাসা কেনার একটা প্রেশার চলে আসে, একটা ফিলিং অফ ইনঅ্যাডিকুয়েসি নিজেদের প্রতি চলে আসে। সেখানে সে খুব ভালো কাজ করেছে, সে এখানে এনজেন্ডার শব্দটা ইউজ করেছে, which is an advanced vocabulary। তারপরে recent scandals of the early 2000s in the United States when millions borrowed more money than they could afford to buy homes, then defaulted on their payments and lost a lifetime of investment। খুব ভালো একটা early 2000s এ ইউএসএ তে একটা স্ক্যান্ডাল হয়েছিল, সেই সব রেলেভেন্ট, সো ভালো কাজ করেছে। had these same people, খুব ভালো একটা সেন্টেন্স স্ট্রাকচার, ইউনিক অ্যাডভান্স একটা সেন্টেন্স কনস্ট্রাকশন, যে এই সেম মানুষগুলো যদি রেন্ট নিত তাহলে তারা আরো অনেক টাকা বাঁচাতে পারতো এবং ইনভেস্ট করতে পারতো। অনেক ক্ষেত্রে দেখবেন যে ইফ দিস, এই যে এর পরিবর্তে এই জায়গাটাতে হ্যাড ব্যবহার করা হয়, যে হ্যাড দিস সেম পিপল opted to rent বা have। in conclusion, এটা হচ্ছে তার কনক্লুডিং প্যারাগ্রাফ। in conclusion, owning a home is innately desirable, মানে আমরা এটা মন থেকে আসলে অনেক বেশি চাই যে আমাদের একটা নিজস্ব বাসা থাকবে, বাট ইন দি এন্ড, এখানে একটা কমা হওয়ার কথা ছিল। ও আচ্ছা, এখানে ইন দি বেসিস অন ইন্ডিভিজুয়ালস, এই সেন্টেন্সটাতে অসুবিধা নেই, কিন্তু আমি হলে এই জায়গাটাতে একটা কমা দিতাম, কারণ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু যে in conclusion, owning a home is innately desirable, but in the end it causes lesson and home ownership করেছে, ডিক্লাইন ইউজ করেছে। আমরা কিন্তু খুবই সহজে চাইলে ফল ইউজ করতে পারতাম, কিন্তু এটা শেষও করে দিয়েছে। এখানে খেয়াল করে দেখবেন তার ওয়ার্ড কাউন্ট 293, আমরা ওয়ার্ড কাউন্ট নিয়ে আগেই কথা বলেছি, এটা 270 টু 280 এর মধ্যে রাখতে পারলে ভালো হতো। ওভারঅল তার সাপোর্টিং ডিটেল রেখেছে, এখানেও টপিক সেন্টেন্স রেখেছে। খেয়াল করে দেখবেন ওয়াই দিস মাইট বি দ্য কেস, সে প্রথম প্যারাগ্রাফে অ্যান্সার করেছে ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর নেগেটিভ সিচুয়েশন। সে এখানে যেটা করেছে হচ্ছে যে একটা নিউট্রাল অ্যান্সার রেখেছে। খেয়াল করে দেখবেন ও এখানে এটার পজিটিভ দিকগুলো নিয়েও ডিসকাস করেছে, আবার এটা যে নেগেটিভ দিকগুলো রয়েছে, নেগেটিভ দিকগুলো নিয়েও ডিসকাস করেছে, বাট ওভারঅল তার আনসার একটু নেগেটিভের দিকেই, যে আসলে রেন্ট করলেই ভালো, হোম ওনারশিপে অনেক ধরনের সমস্যা হয়। সে একটা স্ক্যান্ডালের এক্সাম্পল দিয়েও মোটামুটি আনসারটা এলাবোরেট করতে পেরেছে। ওভারঅল আমি যা বলবো যে এটা ইজিলি 6.5 লেভেলের রাইটিং হতে পারে, কিন্তু আমি এর বেশি তাকে দিব না, কারণ এই জায়গাটাতে সে গ্রামারে অনেক জায়গায় অনেক ভুল করেছে। আমরা দেখতে পেরেছি যে একবার যদি গ্রামারের মিস্টেক হতো তাহলে এক্সামিনার হয়তো সেটা ইগনোর করতো, কিন্তু যেহেতু সে বারবার একই টাইপের গ্রামার, প্রেপোজিশন ভুল করেছে, সেন্টেন্স স্ট্রাকচার ভুল করেছে, কমা স্প্লাইস রেখেছে, এক জায়গায় সে আদার লিখে ফেলেছে আদার্সের পরিবর্তে, সেই ধরনের যে ভুলগুলো আছে এগুলোর জন্য কিন্তু অনেক মার্ক কাটা যায়। 6 থেকে 6.5 এই রাইটিংটা হয়তো বা ইজিলি স্কোর করতে পারতো, কিন্তু এর বেশি স্কোর করতে পারতো না, কারণ এর বেশি স্কোর করতে হলে আরো অনেক কম্প্যাক্ট হতে হয় রাইটিং, আরো অনেক অ্যাডভান্স ভোকাবুলারি ইউজেস থাকতে হয়। সে কিছু জায়গায় আমি দেখি কিন্তু অনেক অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে হয়, বা অনেক একাডেমিক হতে হয় আমাদের ল্যাঙ্গুয়েজটা। সো আই বিলিভ যে ওই জায়গাটাতে এই রাইটিংটা আরো অনেক বেটার করতে পারতো। এরই মধ্যে আমাদের এই রাইটিং টেস্টটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আগামী ক্লাসে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। কোর্সটি পেতে ভিজিট করুন 10minuteschool.com অথবা ডাউনলোড করুন 10 minute school অ্যাপ। যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910 নম্বরে।
কিছু বক্সেস আছে এক্সেপ্ট অ্যাডেলেড মানে বলতে পারতো যে ধরেন আমরা একটু আগেই দেখেছি যে বলেছিল ওই রকম করেই যে খুব একটা বেশি যে একদম হাই ব্যান্ড স্কোর পাওয়ার মতো টাস্ক দিয়েছে আর এবলস বা এই অনেকেই এটা আসলে ইউজ করতে হয় বাট অনেক একাডেমিক হতে হয় আমাদের ল্যাঙ্গুয়েজটা সো আই বিলিভ যে ওই জায়গাটাতে এই রাইটিংটা আরো অনেক .com অথবা ডাউনলোড করুন 10 মিনিট স্কুল অ্যাপ যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910 নম্বর This is the speaking test of the International English Language Testing System taking place on Saturday, the 11th of March at the Bellevue Center. The center number is BN367. The candidate This is the speaking test of the International English Language Testing System taking place on Saturday, the 11th of March at the Bellevue Center. The center number is BN367. The candidate is Tahmid Hassan Tonmoy. The candidate number is 0003400. The examiner is Munzareen. Good afternoon. What is your full name, please? My full name is Tahmid Hassan Tonmoy. What should I call you? You can call me Tonmoy. All right, Tonmoy. May I see some ID, please? Yes, please. Thank you. All right. Now, in this first part, I'm going to ask you a few questions about yourself. All right. Let us talk about your work. Do you work or do you study? Well, I am a student, but at the moment I'm working as a research assistant. I am focusing on obtaining a PhD in the near future. So yeah, I think I'm working, I would say. All right. Now, in your work, do you often have to use computers? Well, in my line of work, I always have to use computers because for my research purpose and my documentation, everything is dependent upon using a computer. All right. Now, how do you usually get online? Since I have to work from home, so typically I use my desktop online because it's essential for me to be there all the time. All right. Do you prefer using a desktop or a laptop? Personally, I prefer using a desktop because I think, especially when you're traveling, but in my opinion, I get the confidence out of a desktop because I think it gives you a much better specification rather than a laptop. So yes, I think I would go for a desktop. All right. When you use your computer, now, what do you usually use it for? Well, I used to use my computer only for game, my study purpose, and everything that is related to my job. I don't think it's important. I think it's very essential for surrounding us. It's all related to a computer. So it's very, very essential for people to learn computer. All right. এরই মধ্যে আমাদের পার্ট 1টা কিন্তু শেষ হয়েছে। স্পিকিং টেস্টে আমরা জানি পার্ট 1, 2 এবং 3 তিনটা ভাগে পরীক্ষাটা হয়ে থাকে। সাধারণত পার্ট 1-এ খুব কমন ধরনের প্রশ্ন থাকে, যেমন কাজ নিয়ে অথবা পড়াশোনা নিয়ে, হোম নিয়ে, হোম টাউন নিয়ে, এই জাতীয় টপিকগুলো খুবই কমনলি এই পার্টে এসে থাকে।
এই পার্ট থেকে কিন্তু খেয়াল করে দেখবেন আমাদের কিন্তু পুরো স্পিকিং টেস্টে শুধুমাত্র এই পার্টেই না, মূলত 4টা জিনিস অ্যাসেস করা হয়, ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স। সো এখানে আমরা দেখতে পেরেছি যে তাহমিদ যখন অ্যান্সার দিচ্ছিল আমরা কিন্তু দেখেছি যে ও খুব একটা বেশি স্ট্যামার করেনি, কিছু কিছু জায়গায় দেখা গিয়েছিল যে ওর একটু চিন্তা করে উত্তর দিতে হয়েছে। সো এই সিচুয়েশনগুলোতেও আমরা চেষ্টা করব যখন আমরা নতুন একটা আনফ্যামিলিয়ার একটা টপিক ফেস করছি, আমাদের সাথে সাথে হয়তো বা অ্যান্সার মনে নাও আসতে পারে, সো সেই সকল ক্ষেত্রে একটু পজ এফেক্টিভলি ইউজ করা, একদম এফেক্টিভলি পজ করে চিন্তা করে অ্যান্সারটা দেওয়া। তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো রয়েছে, তাহমিদের সেন্টেন্স স্ট্রাকচারও আমরা দেখেছি যে সে কিন্তু শুধুমাত্র সিম্পল সেন্টেন্সেস ব্যবহার করেনি, সে অনেক ক্ষেত্রে দেখা ফ্যাক্টরগুলোই কিন্তু ইভেনচুয়ালি গিয়ে তার ফ্লুয়েন্সি এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সেকেন্ড ডে এখন পর্যন্ত আমরা খুব কমপ্লেক্স ভোক্যাবুলারি ইউজ দেখিনি, বাট কমন যে ভোক্যাবুলারিগুলো আছে সেগুলো সে মোটামুটি কারেক্টলি ইউজ করতে পেরেছে। সো লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে শুধুমাত্র যে অ্যাডভান্স ভোক্যাবুলারিতেই মার্ক থাকে বা অ্যাডভান্স ভোক্যাবুলারি আমরা কিভাবে ইউজ করি সেটাতেই মার্ক থাকে তা না, আমরা যা যা এভরিডে ভোক্যাবুলারি আছে সেগুলো যাতে এফেক্টিভলি ইউজ করতে পারি নাকি, সেগুলো কারেক্টলি ইউজ করতে পারি নাকি, সেটার উপরেও কিন্তু মার্ক থাকে। তাছাড়া গ্রামাটিক্যাল রেঞ্জ, অ্যাকুরেসি, প্রোনাউন্সিয়েশন এগুলোও কিন্তু আইএলটিএস স্পিকিং এ অ্যাসেস হয়ে থাকে। এখন পর্যন্ত আমরা শুধুমাত্র পার্ট 1 শেষ করেছি, সো পরবর্তীতে আমরা নিয়ে যদি বলি প্রোনাউন্সিয়েশন এখন পর্যন্ত তাহমিদের ক্লিয়ার ছিল। আমরা দেখতে পেরেছি যে যেই জায়গাগুলোতে কমনলি আমরা প্রোনাউন্সিয়েশন এরর করে থাকি ইংলিশে, ওরকম কোনো কিছু আমরা নোটিস করিনি, বাট গ্রামাটিক্যাল রেঞ্জ, অ্যাকুরেসি, প্রোনাউন্সিয়েশনে তাহমিদের পারফরমেন্স কিরকম। আমরা এখন পার্ট 2 তে মুভ অন করব। Now, I'm going to give you 1 minute to prepare your answers or prepare your notes. Do you understand? Yes, I do. Parts now. Right. Now, I'd like you to describe a website that you recently bought something from. You will have 2 minutes to speak about that topic. Now, don't worry, I will stop you when your time is up. Could you start speaking? Yes, all right. Okay, so being a musician, I have to often purchase a lot of instruments. Last time when I was back in 2018, I think, I purchased a guitar from this e-com product purchase because it was shipped from a long distance. So accidental process, the whole product can get messed up. However, I finally got my guitar and I was really satisfied with their service and all. However, I think even though their customer satisfaction and then their communication was really on to the point, but I think the time they took to deliver my product was a bit too much. I would say like it even exceeded my expectation. People are purchasing a lot of essential things that they need from online, but I think there is a lot of problems in their service. Last time, I think, like a few weeks back, I bought a t-shirt, but they came in both wrong color and size. So I thought, okay, I think they could have at least asked me that if I want it or not anymore. But I think this miscommunication, it's really building up so fast. However, I'm very hopeful that in our country, this whole service will be developed over time, because everything nowadays is now focused in an online market. So yeah, I am very hopeful about the whole e-commerce system in my country as well. সো আমরা এখানে মনোলগ দিতে হয়, আমাদেরকে একটা টপিক দেওয়া থাকে, একটা কিউ টাইপ, তাহলে ঠিক এরকম থাকে। এই জায়গাটাতে একদম উপরে একটা মেইন টপিক লেখা থাকে এবং টপিকের নিচে কিছু ছোট ছোট পয়েন্টার্স থাকে, যেই পয়েন্টারগুলো আমাদেরকে কভার করতে হয়। মানে আমরা যখন আমাদের মনোলগটা দিচ্ছি আমাদেরকে নিশ্চিত করতে হয় যে সেই পয়েন্টারগুলো নিয়ে আপনাকে মূলত একটা গাইডলাইনের মতো দিয়ে দেয়। সো আমরা তাহমিদের অ্যান্সার নিয়ে যদি একটু বিস্তারিত কথা বলি, খেয়াল করে দেখবেন যে কয়েকটা জিনিস যেগুলো তার প্লাস পয়েন্ট ছিল বা যেগুলোর জন্য সে ভালো মার্ক পাবে, একটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস তাহমিদ অনেকগুলো ইউজ করেছে, বাট একটা জিনিস খেয়াল করে দেখবেন তাহমিদ কিন্তু হাউএভার, আপনাদেরকে যেটা অ্যাডভাইস করব করতে সেটা হচ্ছে যে হাউএভার বারবার ইউজ না করে আপনি যদি কিছু কিছু জায়গায় ধরেন হাউএভার ইউজ করলেন, কিছু কিছু জায়গায় নেভারদ্যালেস ইউজ করলেন, কিছু কিছু জায়গায় বাট ইউজ করলেন, কিছু কিছু জায়গায় স্টিল ইউজ করলেন, একটু বিভিন্ন ধরনের যে ভ্যারাইটি রয়েছে লিঙ্কিং ওয়ার্ডসের, সেই ভ্যারাইটিটা যদি আপনি একটু এনশিওর করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ভোকাবুলারির মার্কটা আরেকটু বেটার হবে।
তাছাড়া আমরা যদি প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলি, আমরা অনেক ক্ষেত্রে খেয়াল করেছি যে যেই জায়গায় তাহমিদের স্ট্রেস এবং ইন্টোনেশন দেওয়া উচিত সেগুলো সে ভালো মতোই দিয়েছে। আমরা বলবো না যে একদম নেটিভ স্পিকার লেভেলে হয়েছে, যেটা তারা ব্যান্ড 9 এর জন্য খোঁজ করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইজিলি ব্যান্ড 7 কিন্তু তাহমিদের স্পিচে ছিল। তাছাড়া আমরা আরেকটা জিনিস দেখেছি, ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সের ক্ষেত্রে কিন্তু আইএলস এ মার্ক থাকে। ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সের ক্ষেত্রে আমরা যদি তাহমিদের মার্কিংটা করতে যাই, খেয়াল করে দেখবেন প্রত্যেকটা জায়গায় তাহমিদ কিন্তু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছিল। ও নিজের যে ব্যক্তিগত জীবনে ওয়েবসাইট ব্যবহার করা, রিসেন্টলি একটা জায়গা থেকে অর্ডার করা, তো সেই ধরনের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অ্যান্সারগুলোকে কোহেরেন্ট বানাতে হেল্প করে, এবং ফ্লুয়েন্সি কোহেরেন্সে কিন্তু আইএলটিএস এ মার্ক থাকে। তাছাড়া আমরা আরেকটা জিনিসে দেখি যে বিভিন্ন জায়গায় পজ আবার দিয়েছিল। সো আমি এখানে আপনাদেরকে যে অ্যাডভাইসটা করব, যে যদি আপনাদের কোনো একটা জিনিসের আনসার ইমিডিয়েটলি মনে না এসে থাকে, তাহলে আপনি ওই জায়গাটাতে মাঝে মধ্যে চেষ্টা করবেন পজ করতে। পজগুলোকে বেশি লম্বা রাখবেন না, কিন্তু এফেক্টিভলি পজ ব্যবহার করতে পারাতেও কিন্তু আইএলটিএস স্পিকিং এ মার্ক থাকে। আরেকটা জিনিস আমরা যেটা তাহমিদের পার্ট 2 এর ক্ষেত্রে নোটিস করেছি, সেটা হচ্ছে যে সে খুব ভালো করেই অ্যান্সারগুলো এলাবোরেট করতে পেরেছিল। আমাদের কিন্তু পার্ট 2 তে যেহেতু আমাদেরকে টানা একা একা মনোলগ দিতে হয়, কথা বলতে হয়, আমাদের কিন্তু আমাদের এক্সাম্পলগুলোর উপর বিল্ড করতে জানতে হবে, সে টাইম মতো অ্যান্সার শেষ করা। আমরা কিন্তু পার্ট 2 তে দেখা যায় অনেকে অ্যান্সার শেষ করতে পারি না, আমাদের টাইম আপ হয়ে যায়, কিন্তু আমরা খেয়াল করেছি যে একদম কাটায় 2 মিনিটস যখন শেষ হতে যাচ্ছিল, তাহমিদের অ্যান্সারও কিন্তু ঠিক সেই মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল। এই ক্ষেত্রে সে ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট পাবে। ওভারঅল তাহমিদের ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকুরেসি এবং প্রোনাউন্সিয়েশন সবগুলো মিলিয়ে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে ওর অ্যান্সার অন করব। Now, what kind of things do people in your country often buy from online shops? Or work from home, they have different type of cravings for online shopping. Especially, it also depends on the varieties of age. People of different age purchase different kind of things. I think if we cannot generalize the whole thing, but I think people who are around 18 to 24, I think they're much focused on getting a t-shirt or something like equipment that can help on their respective study or job. And I think at this very moment, technological instruments, especially like headphones or mobile phones, they're becoming very popular in the e-commerce websites, because I think the number of purchase is getting really high nowadays. All right. Why do you think online shopping has become so popular nowadays? Well, I would say that the main aspect of online shopping is having the easy access, because wherever we are right now, we can have access to whatever we want, and it's just too easy. You don't have to travel to get your product. You just can sit at your home and then use your phone or your PC, just go online and order whatever you want. I think this accessibility is giving us the hope that that the things that we want are not that far away anymore, and this gives us hope that I think in the future we can order something more that is going to help us in a broader sense. Well, as you know, like from my personal experience, there are a lot of times that the product might not be the one that you wanted to get. There are a lot of time that you might get hijacked online, because sometimes you pay for replace the product and give you a better one. So there are a lot of bad sides. There is easily you can lose money. But however, I don't think it's, if we do not focus on the bad side and if we like work on developing on that, I think this purchasing stuff from online or from e-commerce site has a very bright future. All right. Things which they do not need. I think that all started during the pandemic. People stayed at home. They had to pass their leisure time. They didn't have a lot of things to do. So I think this kind of triggered them to get time. For example, like my mother, she ordered a mobile phone. She already had one, but however, it was not a smartphone. So she thought, okay, why not? Since I'm staying at home, I can try a smartphone. I believe this is a generalized idea, because a lot of people, like my mother, purchase things just to try it out, just to get a look at the past. I don't think people used to. It will only keep on increasing, because this is kind of like a chain reaction. Okay, I bought something, I got satisfied, so I'm going to buy another thing.
that I'm not going to need actually. So yeah, I think this is the main reason to, get over their boredom or just pass the time. All right. Do you believe that the benefits of Well, I believe that eventually it will outweigh the disadvantages, because the number of consumers are increasing. I think the people who are delivering the products or who are making the products, they will be forced to make their products much better, because with the number of consumer increasing, the number of people increasing, I think they will have a very bad reputation. And for this reason only, or there might be service, and thereover the quality of product, the quality of customer service, everything will be improved by then. So I think yes, the number of consumers will definitely outweigh the disadvantages. Well, I think and at this very moment, we're facing a very high level of global warming, and it's high time that we start practice using greener equipments. I think we don't need, and just for this reason, at least so that we can live in harmony, I think we should stop this excessive practice of consumerism. All right, thank you. This is the end of the IELTS speaking test. তামিদের IELTS স্পিকিং টেস্টটা কিন্তু শেষ হয়ে গেছে। আমরা কিছু কিছু জায়গায় যেখানে তার প্লাস পয়েন্ট ছিল, যেখানে সে পজিটিভ নাম্বারস পাবে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি, এবং যেই জায়গাগুলোতে সে আরেকটু বেটার করতে পারতো সেটা নিয়ে আলোচনা করি। সো একদম প্রথমে আমরা শুরুর দিকে দেখেছিলাম, যখন আমরা এই পার্ট 3 পার্টটাতে ছিলাম, তার শুরুর দিকে তামিদ কিছু ইন্টারেস্টিং ভোকাবুলারি ইউজ করে আমাদেরকে দেখাতে পেরেছিল যে সেই অ্যাডভান্স ভোকাবুলারিগুলো সম্পর্কে তার ধারণা রয়েছে। অনেকে করতে পারে না, বাট আমরা দেখেছিলাম যে মানুষজনের যেই কিছু কিছু জায়গায় আমরা তামিদের ক্ষেত্রে নোটিস করেছিলাম। তাছাড়া তার মধ্যে একদম প্রথম ছিল ওকেশন হচ্ছে কথার ছলে জাস্ট বের হয়ে গিয়েছে, আমরা নিজেরাও হয়তো বা খেয়াল করি নাই। যেমন এক জায়গায় তামিদ অ্যান না বলে এ বলেছিল। সো এই জায়গাটাতে দেখা যায় যে আমরা যখন অনেক বেশি স্পিচের, এটা নিয়ে আমাদেরকে আরেকটু কেয়ারফুল থাকতে হবে। করেছিলাম আমি দেখেছিলাম যে না করে দরকার হলে আমরা পজ করব, এটা আরো অনেক বেটার। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিলার্স যখন আমরা বেশি ব্যবহার করি, আমাদের ভোকাবুলারি মার্কগুলো কমে আসে। সো সেই ক্ষেত্রে আমরা বেশি অতিরিক্ত এই ফিলারগুলো ব্যবহার না করে আমরা ওয়ার্ড বেসড ফিলার ব্যবহার করার চেষ্টা করব। যে হয়তো আমরা বলতে পারি লেট মি থিঙ্ক অ্যাবাউট দ্যাট আ লিটল বিট, অথবা আমরা জাস্ট পজ থাকবো, চুপচাপ কয়েক সেকেন্ড জাস্ট একটু চিন্তা করে নিব। সো এইভাবে করেও কিন্তু আমাদের ফিলারের ইউজেসটা বেটার হতে পারে। ওকেশনালি, খুবই রেয়ারলি, অ্যাকচুয়ালি ওকেশনালি বলাটা ভুল হবে, খুবই রেয়ারলি তামিদের কথায় আমরা একটা দুটো প্রোনাউন্সিয়েশন মিস্টেক নোটিস করেছিলাম। ইট ওয়াজ ভেরি রেয়ার। আমি পুরো টাইম তামিদ যখন কথা বলেছিল আমি জাস্ট এক থেকে দুটো শব্দই খেয়াল করেছি। তাও এটা হতে পারে যে সে কথার ফ্লোতে ছিল বলে সে হয়তো বা নোটিস করেনি। সো IELTS স্পিকিং টেস্টেও আপনারা যখন কথার ছলে থাকবেন, ফ্লোতে থাকবেন, একটু কেয়ারফুল থাকবেন যাতে করে আপনাদের প্রোনাউন্সিয়েশন স্লিপগুলো মিনিমাল থাকে। আরেকটা জায়গায় আমরা কিন্তু একটা জিনিস প্লাস পয়েন্ট নোটিস করেছিলাম তামিদের কথায়, সেটা হচ্ছে যে সে দুবার আমি যে কোয়েশ্চেনটা করেছি সেই কোয়েশ্চেনটা কি সে বুঝতে পারেনি, সে রিপিট করতে বলেছিল। সো এটাও সেটার অ্যান্সার দেওয়া শুরু করবেন না, আপনি দরকার হলে ক্ল্যারিফিকেশন চাওয়ার জন্য আবারও জিজ্ঞেস করবেন। ইনফ্যাক্ট ক্ল্যারিফিকেশন চাওয়ার জন্য আমাদের জিজ্ঞেস করাতেও কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। ইট শোস যে আমরা তো আপনার অনেক প্রয়োজন হতেই পারে যে আপনি একটা জিনিস প্রথমে শুনলেন, বুঝলেনই না যে কি বলা হলো, এটা খুবই কমন কিন্তু। সো সেই সকল ক্ষেত্রে আপনার কিন্তু কিভাবে ক্ল্যারিফিকেশন চাইতে হবে সেটা সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে। সো তামিদ দুবার কিন্তু আমি যে কোয়েশ্চেনটা করেছিলাম সেই কোয়েশ্চেনটা সে বুঝতে পারেনি, সে ক্ল্যারিফিকেশন চেয়েছিল, সে বলেছিল আমি যাতে রিপিট করতে পারি নাকি। সো ওভারঅল আমরা দেখলাম ভোকাবুলারি ইউজ করতে পেরেছে। এক দুটো জায়গায় খুঁজে থাকি বা আমরা যদি এক্সপেক্ট করে থাকি যে আমরা স্পিকিং এ ব্যান্ড 8 and above স্কোর করব, আমাদেরকে আরেকটু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে পারতে হবে। সো এক দুটো জায়গায় যদি তামিদ একটু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করে দিত, এর ক্ষেত্রে আমি দেখেছিলাম যে সে পজেস এফেক্টিভলি ইউজ করে ফেলেছিল, সে অ্যান্সার এক্সটেন্ড করতে পেরেছে এবং এলাবোরেট করতে পেরেছে। তাই ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সে ইজিলি তামিদ 7.5 স্কোর করতে পারবে। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সেস বেশি ব্যবহার করি। তামিদের অ্যান্সারের ক্ষেত্রে আমরা দেখেছি যে সে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করার চেষ্টা করেছে বেশ কিছু জায়গায়। সো আপনাদেরকেও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহারটা সম্পর্কে অবগত থাকতে হবে এবং আমরা যাতে কমপ্লেক্স সেন্টেন্সেসও ইউজ করি বা স্কোর করতে পারতো যদি আমরা দেখতাম যে সে একটু ইডিওম অ্যাড করেছে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের মধ্যে সুইচ ব্যাক অ্যান্ড ফোর্থ করেছে, সেন্টেন্স স্ট্রাকচারটা আরও ডাইভার্স রেখেছে এবং যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো আমাদের আছে সেই গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো সে আরো অনেক দক্ষতার সাথে ইউজ করতে পেরেছে বা সুইচ করতে পেরেছে, সেখানে তার স্কোরটা আরো ভালো আসতো।
প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে তাহমিদের প্রোনাউন্সিয়েশন ওভারঅল আমার তার প্রোনাউন্সিয়েশন বুঝতে অসুবিধা হয় নাই। আমি ব্যান্ড 8 অ্যান্ড অ্যাবভ যদি তাকে স্কোর করতাম তাহলে বলতে চাই আমরা একটু জোরে কথা বলি, এমফাসাইজ করে কথা বলি, সেই জায়গাগুলোতে তাহমিদের একটু ল্যাকিং ছিল। তো সেগুলো যদি সে আরেকটু এমফাসাইজ করে বলতো, আরেকটু যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট ওগুলো আরেকটু জোর দিয়ে বলতো, বা তার ইন্টোনেশনটা ভ্যারি করতো, যেই জায়গায় লো ইন্টোনেশন রাখা উচিত লো রাখতো, হাই হাই রাখতো, ভ্যারি করতো, সেই সকল ক্ষেত্রে আর সেই জিনিসগুলোই মেনটেন করলে তার কিন্তু স্কোরটা আরো ভালো হয়ে যেত। কিন্তু ইজিলি আমরা অ্যাগেন যেটা বললাম যে ওভারঅল 7 to 7.5 এর জন্য যতটুকু প্রয়োজন সেটা তাহমিদের অ্যান্সারে ছিল। সিমিলারলি স্ট্রেস ইউজেজ বা ন্যাচারাল স্পিচ বা তার প্রোনাউন্সিয়েশন যথেষ্ট ক্লিয়ার রাখা, সকল ক্ষেত্রেই আমরা দেখা যেত যে সে যদি আরেকটু ইন্টোনেশন আরেকটু ভ্যারাইটি আনতো তাহলে ইজিলি তার স্কোরটা আরো বেশি আসতো, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে তার স্কোরটা আরো বেশি আসতো। আমরা জানি স্পিকিং টেস্ট দিয়েছিল, সে 7.5 স্কোর করেছিল এবং আমরা দেখতে পেরেছি যে ওভারঅল 7.5 স্কোর করার জন্য কি কি জিনিস মেনটেন করতে হয়, এবং সে যদি আরেকটু বেশি স্কোর করতে যেত তাহলে তার কোন কোন সেকশনগুলোতে ওভারঅল আরো ভালো করা লাগতো। আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। See you in the next one. আপনার যদি এই মক টেস্ট সলিউশন ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আরো অ্যাডভান্স টিপস এন্ড টেকনিক্স শিখে আইএলস এ আপনার কাঙ্ক্ষিত স্কোরটি পেতে ভর্তি হয়ে যান আমার পূর্ণাঙ্গ আইএলস কোর্স। আশায় কল করুন 16910 নম্বরে।